নমস্কার বন্ধুরা, আমার নাম রাজাদি দাস। বয়স ২৬ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, রেগুলার এক্সারসাইজ করা পেটানো চেহারা। আজ আমি আমার জীবনের কাহিনী অনেক সাহস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এবার মূল কথায় ফিরে আসি। সেটা হলো আমার মা। আমার মায়ের নাম বুলি দাস, বয়স ৪৯ বছর। মা খুব একটা লম্বা না, ৫ ফুট থেকে কিছু কম। মার ওজন খুব বেশি না, ৫৫ কেজি হবে। তবে হালকা চর্বি আছে, সাথে সিজারের কাটা দাগ, যেটা আমার আর আমার বোনের জন্মের সময় হয়েছিল। আমার বোন মাত্র ২ বছর বেঁচে ছিল। বোন মারা যাবার পর মা বাবা দুজনেই খুব ভেঙে পড়ে। আমি ৫ বছরের ছোট ছেলে ছিলাম, তাই বোন হারানোর কষ্টটা খুব একটা বুঝতে পারিনি। মা বোন জন্ম হবার পরপর অপারেশন করিয়ে নেয়, যাতে আর বাচ্চা না হয়। বোন চলে যাবার পরপর বাবা খুব দুঃখী হয়ে পড়ে আর খাবারের প্রচুর অনিয়ম করে। এতে বাবার কিডনি খারাপ হয়ে যায়, আর কিডনির অসুখেই বাবা মারা যায় আজ থেকে ১৮ বছর আগে। আমি আর বিধবা মাকে সেই থেকে বাড়ির বাকি লোকেদের কাছে অনেক অপমান সহ্য করতে হয়। বাবার পোস্ট অফিসে চাকরি ছিল, ওখান থেকে যে টাকা পায় তাতে আমাদের চলে। মা খুব শিক্ষিত না হওয়াতে বাবার চাকরি মা করতে পারে না। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলাম, তাই ২ বছর আগে চাকরি পেয়ে যাই ভালো পোস্টে। ৬ মাস ট্রেনিংয়ের পর কলকাতাতে পোস্টিং হয় আমার, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহকারী অফিসার হিসেবে। কলেজ লাইফে প্রচুর মেয়েদের সাথে সম্পর্কে জড়াই, ওসব কাজেতে খুব পারদর্শী হয়ে পড়ি। বাবা চলে যাবার পর আমি ও মা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বাড়ির বাকি লোকেদের অন্যায় ব্যবহারের পরও আমার বিধবা মা নিজের মনের জোরে আমাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলে। আমাদের ভাগে ২টি রুম, সাথে রান্নাঘর ও বাথরুম। ছোটবেলায় মার সাথে ঘুমাতাম, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর আলাদা ঘরে ঘুমাতে চাইলে মা মানা করে, তাই অন্য ঘরে পড়াশোনা করে রাতে মার সাথেই ঘুমাতাম। কলেজে পড়ার সময় পড়া ছাড়াও ওসব নিয়ে খুব ভাবতাম, আর বাড়িতে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখতাম। আর বাথরুমে হাত দিয়ে মা আমাকে আদর করত সবসময়, আর আমিও মাকে খুব ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম। তবে মাকে কখনো অন্য নজরে দেখিনি। মা বাবা চলে যাবার পরও অন্য কোনো সম্পর্কে জড়ায়নি ও আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনেনি। শুধু আমাকে ভালোবেসে নিজের সব চাহিদাকে বিসর্জন দিয়ে বেঁচে আছে। তাই মার প্রতি আমি খুব শ্রদ্ধাশীল। ২২ বছর বয়সে আমি গ্র্যাজুয়েশন পাশ করে আমি কোচিংয়ে ভর্তি হই ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিতে শুরু করি। ও ধীরে ধীরে বান্ধবীদের সাথে যে ওসব কাজ করতাম সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাই হাত দিয়ে কাজ সারতে থাকি। ইতিমধ্যে মার সুগার ধরা পড়ে, তাই মার যত্নে ও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি। কারণ একটা ভালো চাকরি পেয়ে মার মুখে হাসি ফোটানো আমার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমার চেষ্টা সফলও হয়, আমি চাকরি পেয়ে যাই। এতে মার চোখে আনন্দে জল চলে আসে। আমি চাকরির ট্রেনিংয়ের জন্য বাইরে যাই। ট্রেনিং শেষ হলে কলকাতাতে পোস্টিং পাই। একাই কলকাতা যাবার সিদ্ধান্ত নেই, কারণ আমি ভেবেছিলাম আগে চাকরিতে স্থিত হই, তারপর মাকে নিজের কাছে নিয়ে যাব। মা রাজি না হলেও আমি জোর করে একা কলকাতা চলে আসি, আর এক বেডরুম, বাথরুম আর কিচেনের একটা ফ্ল্যাট ভাড়া নেই। নতুন চাকরির কাজের চাপে নিজের যত্ন নেবার কথাই ভুলে যাই। সারাদিন অফিস বাড়ি ফিরে হোটেলের খাওয়া দাওয়া করি, আর অভ্যাসবশত রেগুলার ভিডিও দেখি, আর হাত দিয়ে কাজ সারা আর সিগারেট টানার বাজে অভ্যাস শুরু করি। এতে হিতে বিপরীত হয়, আর আমার টাইফয়েড হয়ে যায়। খুব অসুস্থ হয়ে পড়ি। তখন মা খুব ভয় পেয়ে যায়, আর মামাকে সাথে করে নিয়ে কলকাতাতে চলে আসে আমার সাথে একবারে থাকার জন্য। টাইফয়েডের ইনফেকশন কমে আসেতে মামা চলে যায়। মামা চলে যাবার পরে মা সারাদিন আমার যত্ন করে, আমাকে খাইয়ে দেয়, আমার সব কাজ করে। স্নান করিয়ে দিতে চাইলে আমি রাজি না হওয়াতে মা আমাকে বাথরুমে ধরে ধরে নিয়ে যায়, আর দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। এভাবে আস্তে আস্তে সুস্থ হতে থাকি। ডাক্তার আরও কিছুদিন বেড রেস্ট নিতে বলে। এদিকে মা থাকাতে অনেকদিন ভিডিও দেখতে পারছি না, তাই ছটপট করছি জ্বালায়। এভাবে হঠাৎ করে একদিন ফোনে নেট ঘাঁটতে ঘাঁটতে একটা গল্পের সাইট খুলি। গল্পের মেয়েটির জায়গায় ক্যাটরিনা কাইফকে মনে করি, আর ছেলেটির জায়গায় নিজেকে। এভাবে নিজেকে শান্ত করি। এভাবে আর ২ মাস কেটে যায়। এরপর একদিন রাতে মার খুব পেচ্ছাপ পেয়েছিল, তো মা দৌড়ে বাথরুমের ভেতরে ঢুকে
লাইট জ্বালিয়ে কোনোমতে পেচ্ছাপ করতে বসে। মা হয়তো ভেবেছিলি আমি ঘুমোচ্ছি, তাই দরজা বন্ধ করে। কিন্তু আমি গল্প পড়ছিলাম, তাই মাকে দেখে ফোন নামিয়ে পাশে রেখে দিই ও ঘুমানোর অভিনয় করি। হঠাৎ মাকে এভাবে দৌড়াতে দেখে দরজার দিকে তাকাই, আর আমার মাথা নষ্ট হবার জোগাড়। কোনোদিনও মাকে এভাবে দেখিনি। পরক্ষণেই নিজেকে সংবত করি ও ভৎসনা করি। মাকে আমি কিচ্ছু বুঝতে দিই না, কিন্তু রাতে যখন মা আমাকে ধরে ঘুমায় তখন কেন জানি আমার কেমন জানি হয়। নিজের মধ্যে এই পরিবর্তন আমাকে অবাক করে দেয়। এর মধ্যে একদিন রাতে গল্প ঘাটছিলাম তো হঠাৎ একটা মা ছেলের গল্প পাই। তারপরে মাথা আমার কাজ করা বন্ধ করে দেয়। একটা আলাদা রকম ফিলিং হয়, নিজের ওপর রাগও হয়, কিন্তু আলাদা রকম উত্তেজনাও হয়। একটার পর আরেকটা গল্প পড়তে শুরু করি ও ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। এমন পাগল হয়ে যাই যে গল্পের মায়ের জায়গায় আমার বিধবা মা ও নিজেকে কল্পনা করি। বাবু, তুই এখনও ঘুমাসনি? কত রাত হলো বলতো? এমন করলে তো আবার শরীর খারাপ করবে। তাড়াতাড়ি ঘুমা আর ফোন ঘাটা বন্ধ কর। আমি একটু ঘাবড়ে যাই। মা আমার বুকে হাত রেখেছিল। ভাগ্য ভালো একটু নিচে রাখেনি, তাহলেই খুব বাজে ঘটনা ঘটে যেত। বাবা মারা গেছে প্রায় 18 বছর। মারও জ্বালা আছে নিশ্চয়ই। বাড়িতে আমার বিধবা ও ভুক্ত মা থাকতে বাইরে কেন যাব? আমাদের মধ্যেও কিছু হলে সেটা একবারই সুরক্ষিত হবে, কেউ জানবেও না, বাচ্চা হবারও ভয় নেই। কিন্তু বড় প্রশ্ন হল, আমি মাকে রাজি কি করে করব? ট্যাবলেট বা ঘুমের বড়ি দিয়ে কাজ করা আমার পছন্দ না। যা হবে অর্গ্যানিক্যালি, মায়ের ইচ্ছেতেই। কিন্তু সেটা কিভাবে হবে বুঝে পাই না। প্রচুর রিসার্চ করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি বিপাকে পড়ে যাই। কিভাবে কি করব? চোখের নিচে কালো দাগ পড়ে যায়। মা শুধু জিজ্ঞেস করে, বাবু তোর কি হয়েছে? কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না। আমার জন্মদিনের দিন মা নিজের মতো করে আয়োজন করে। আমরা আনন্দ করি। এরপর মা আমাকে বলে, জন্মদিনে কি উপহার নেবি বাবু? আমি তখন বলি, মা তুমি সুখী থাকবে, খুশি থাকবে, তোমাকে ভালো যেন রাখতে পারি সেই আশীর্বাদটা দাও। মা বলে, তুই আমার খুব ভালো ছেলে, আমার স্বপ্নগুলো পূরণ করছিস, আমি খুব খুশি। এই কথা বলে মা কপালে আর গালে একটা হামি দেয়। আমিও একটা হামি দেই। এরপর মা বলে, বাবু একটা সত্যি কথা বলতো, রাতে তুই ঘুমাস না? চেহারাটা তোর কেমন হয়ে যাচ্ছে? আমার থেকে কি লুকোচ্ছিস? আমি বলি, কিছু কথা আছে, সেটা তোমাকে বলা যাবে না। এই ঘটনার 2 দিন পর রবিবার দুপুরে মা স্নান থেকে বেরোয়। আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দেখি মার হালকা পা পিছলে যায়, আর মা আলোনা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। এই ধস্তাধস্তিতে মা একসেট হয়ে যায়, আর এই অবস্থায় আমি দেখে ফেলি। মা খুব লজ্জা পেয়ে যায়, আর যখন দেখে আমি তাকে দেখছি তখন মা আমাকে বলল, কুবাবু ওদিকে তাকা, আমার লজ্জা লাগছে। সাথে সাথে সায়া দিয়ে ঢেকে নিল, আর একটা নাইটি নিয়ে দৌড়ে বাথরুমে চলে গেল। মা অনেকক্ষণ হলো বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে আমি মাকে দেখতে থাকলাম, কিন্তু মা দরজা খুলছে না। অনেক জোড়াজোড়ির পর মা দরজা খুলল, কিন্তু মার মুখ খুব গম্ভীর। আমি মাকে বললাম, কি হলো তোমার? মার উত্তরে মা বলল, বাবু খুব বাজে ব্যাপার ঘটে গেল, এখন আমি তোর সামনে স্বাভাবিকভাবে থাক। মা আমার হাত ধরে বলল, বাবু তুই আমার সব দেখে ফেলেছিস? উত্তরে আমি একটু ইতস্তত হয়ে বলি, হ্যাঁ মা, সবকিছু দেখে ফেলেছি। মাথায় হাত দিল আর বলল, খুব খারাপ হলো জিনিসটা। আমি বলি, মা এটা অতটাও বড় ব্যাপার না। তখন মা বলে, কি বলছিস? আমার সব দেখে ফেললি আর বলছিস কোনো ব্যাপার না? উত্তরে বললাম, মা অত ভাবছ কেন তুমি? বাইরের কোনো তৃতীয় ব্যক্তি তো তোমাকে দেখেনি, আমি তো তোমারই অংশ। আমি দেখেছি, তুমি নিজের ইচ্ছেতে তো আমাকে সব দেখাওনি। ভুল করে হয়ে গেছে। নিজের ইচ্ছেতে দেখালে আলাদা ব্যাপার ছিল। আর তুমিও তো আমাকে কত এক্সেট অবস্থায় দেখেছ, তাহলে কি আমি লজ্জা করে বসে থাকব? ঘরে চলো। এটা শুনেই মা বলছে, খুবাবু সে তো ছোট থাকতে দেখেছি, এখন তো কত বড় হয়ে গেছিস। আর আরেকটা কথা, নিজের ইচ্ছেতে যদি আমাকে দেখে ফেলতি তখন কি আমাকে খারাপ ভাবতি? আমি রেগে গিয়ে বললাম, আগে শীতের পোশাক পরো, আমার খিদে পেয়েছে, একসাথে খাবো, তারপর আমি বাইরে যাব। আমি স্নান করে আসি, তুমি পুজো দিয়ে নাও। আমি বাথরুমে গেলাম আর হাতের কাজ সেরে নিলাম। আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে স্নান করতে লাগলাম, আর মাকে নিয়ে ভাবতে লাগলাম, যেভাবেই হোক মায়ের সাথে কাজটা করতে হবে। আমি হালকা হালকা ইশারা দেব মাকে। এই ভেবে স্নান করে বেরিয়ে দেখি মা খাবার রেডি করে ডাইনিংয়ে বসে আছে।
আমি চুল আঁচড়ে বডি স্প্রে লাগিয়ে খেতে বসলাম আর চোখে মাকে দেখছি। মা নিচু হয়ে খাচ্ছে দেখে আমি বললাম, মা, কি হয়েছে তোমার? যা হয়েছে সেটা ভুলেও যাও। তো মা বলছে, খুবাবু, আমি ভুলতে পারছি না, খুব লজ্জা লাগছে গো। এই কথা শুনে আমি নিজের রাগ সামলে নিয়ে বলি, মা, আমি কি করলে তোমার এই লজ্জা কাটবে তুমি বলো? তো মা বলে, আমি কিচ্ছু জানি না রে বাবু। এবার আমি বলি, ঠিক আছে, তোমার এই গোমরা মুখ আমার দেখতে ভালো লাগে না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার সামনে একসেট হয়ে যাব, তুমি দেখে নিও। আর মা, তুমি পোশাক পরেও যতটা সুন্দরী, পোশাক ছাড়াও ততটা সুন্দরী। এটা শুনে মা একটু থমকে যায়। তখন আমি মাকে বলি, আমি ৮টার দিকে বাড়ি ফিরে আসি, তারপর সব কথা হবে। আমি বেরিয়ে আমার এক বন্ধুর সাথে আড্ডা দিতে যাই, কিন্তু মন লাগছে না, তাই ৬টার দিকেই বাড়ি ফিরে আসি। মা আমাকে আসতে দেখে বলে, এত তাড়াতাড়ি চলে এলি?